পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চললেও বাধা রেল মন্ত্রণালয়ের নকশায় ত্রুটি ৪ মাস ধরে বন্ধ একাংশের কাজ ভেঙে ফেলতে হতে পারে রেলের 4টি পিলার। ৩ কোটি করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবে দেশের মানুষ, এবার জানালেন মন্ত্রিপরিষদ সচিব। সম্মুখ সারি যোদ্ধাদের জন্য 10 লাখ টিকা আনবে বেক্সিমকো। এবং ভাষাঞ্চল মানুষের বসবাসের সম্পূর্ণ উপযোগে ঘুরে দেখে সম্মতি জানালেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। শিগগিরই 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেও বাধা হয়ে দাঁড়িয়েছে রেল মন্ত্রণালয়ের নকশা ত্রুটি। এ কারণে গত 4 মাস ধরে বন্ধ হয়ে আছে পদ্মা সেতু রেললাইন প্রকল্পের একাংশের কাজ। রেলের পিলারে উচ্চতা ও প্রশস্ততা কম থাকায় সড়ক থেকে সেতুতে বড় গাড়ি উঠতে পারবে না, তাই মাওয়া প্রান্তে রেলের কাজ বন্ধ করে দিয়েছে সেতু বিভাগ। রেল মন্ত্রণালয় সংশোধিত একটি নকশা দিলেও সেটি প্রত্যাখ্যান করেছে সেতু বিভাগ। 2 প্রান্তে এখন 4টি পিলার ভেঙে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুবেলের। মাওয়া ও জাজিরা 2 প্রান্তেই রেলের ভায়াডাক্টের 4টি পিলারে ধরা পড়েছে জটিলতা। রেলের নিচ দিয়ে বড় গাড়ি সেতুতে উঠতে আন্তর্জাতিক মানে পিলারের উচ্চতা থাকা প্রয়োজন 15.5 মিটার আর চওড়ায় 5.7 মিটার। আছে তার চেয়ে কম, ফলে বড় গাড়ি সড়ক থেকে সেতুতে উঠতে গেলে আটকে যাবে। বিষয়টি নজরে আসার পরই গত আগস্ট মাসে সেতুর 2 পাশে রেলের কাজ বন্ধ করে দিতে বলে সেতু কর্তৃপক্ষ। সংশোধিত নকশায় উচ্চতা ঠিক রাখলেও চওড়ায় 13.5 মিটার করার একটি প্রস্তাব জমা দিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক মানের না হওয়ায় সেটি প্রত্যাখ্যান করেছে সেতু কর্তৃপক্ষ। বিকল্প না পাওয়া গেলে এই 4টি পিলার ভেঙে ফেলার কথা বলছে রেল। আমাদের যে প্রস্তাব দিয়েছে সেটা আমরা মনে করি যে বাংলাদেশের যে ন্যাশনাল হাইওয়ে স্ট্যান্ডার্ড এইটার ব্যত্যয়, কাজে এটার অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষমতা আমার নাই। যারা কাজ করছেন আমাদের বিশেষজ্ঞ, তারা এইটা দেখে তারা যে সমাধান দেবে। যদি আমাদের বর্তমানে যেহেতু আমাদের পিলার দুটো এইদিকে অলরেডি আমরা করে ফেলছি, যদি কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করতে হয় সেগুলো আমরা করে নেব। দেশের মেগা প্রকল্পে রেল ও সেতু বিভাগের মধ্যে সমন্বয়হীনতা দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। নির্মাণে যেমন পিছিয়ে গেলাম, উপযোগিতার দিক থেকে হয়তো পিছিয়ে গেলাম, কারণ একজনের ড্রয়িং পেলে আরেকজন ড্রয়িং করে ফেলতে পারে, কিন্তু এখানে সেই ধরনের মনে হয় একটা সমন্বয়ের ঘাটতি আমি দেখতে পেয়েছি। সেটার যেন পুনরাবৃত্তি না হয়। 4 মাস ধরে এই জটিলতার সমাধান না হওয়ায় রেল প্রকল্পের খরচ ও মেয়াদ দুটি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পিলারে নকশার জটিলতার কারণে এর আগে মাওয়া প্রান্তে 1.5 বছর বন্ধ ছিল মূল সেতুর কাজ। এবার পদ্মা সেতুর রেল লাইনের পিলারের নকশার জটিলতা কারিগরি পর্যায়ে সমাধান করা না গেলে সেতুতে গাড়ি উঠতে সমস্যায় পড়তে হবে। সড়ক ও রেল 2 মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগই পারে এই সমস্যার সমাধান করতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে খুলে দিয়েছে পর্যটন সম্ভাবনার দ্বার। এক্সপ্রেসওয়ের বাধাহীন পথ ধরে মাঝ রাতেও ছুটছেন মানুষ। সৌন্দর্য উপভোগে ভিড় বাড়ছে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয়দের। রাতের মাওয়া নিয়ে শাতিলের সামনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। কুয়াশার চাদরে মায়াবী আলোর ছটা। এখনো সময় হয়নি কনকনে ঠান্ডায় জুবুথুবু হবার। প্রকৃতির টানে তাই ব্যস্ত নগর ছেড়ে অনেকেই বেরিয়ে পড়েছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বাধাহীন পথ অল্প সময়ে পৌঁছে দিচ্ছে তাদের মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে। গাড়ি নিয়ে আসে আমি 40 মিনিটের মধ্যে চলে আসা যায়। সো ওইটা অনেক বড় একটা ব্যাপার, যেটা এখন ঢাকার কোথা থেকে মুভ করতে গেলে এত ইজিলি কোথাও মুভ করা যায় না। কাছাকাছি সবাই মিলে একসাথে কোথায় যাওয়া যায়, তো ওই চিন্তা থেকেই আমরা মাওয়াতে আসলাম কাছাকাছি। এই সময়টাতে কোলাহল কম, এই কারণে এই সময়টা বেছে নেয় আর কি। ইলিশের দর কষাকষিতে হালকা শীতেও জমজমট মাওয়া ঘাট। এদিকে নদীর পাড়েই চলছে মাছ কাটা। নানা নির্দেশনাও রয়েছে ভোজন রসিকদের। কি ধরনের খাবার খাইতে তারা পছন্দ করে? এই যে ইলিশ মাছ ভাজা, গরম ভাত, তারপরে ভর্তা আছে, বেগুন ভাজা আছে। বড় দোকান যখন ছিল 100 সিট ছিল দোকানের মধ্যে, তখন বেচতাম 30,000 40,000 টাকা। এখন এই ফুটপাতে দোকান করে 60,000 70,000 টাকা বিক্রি করি। হলুদ লবণে মাখা ইলিশ তেলের স্পর্শ পেলেই গন্ধ ছড়াচ্ছে বহু দূরে। ইলিশ প্রেমীদের ভিড় করা ছাড়া উপায়ই বাকি। খাবার খুব সুস্বাদু আর তাজা মাছ ভাজা
অন্যরকম একটা ফিলিংস। আর এত রাতের বেলা খাচ্ছি, ওটা তো অন্যরকম। শুধুই কি খাওয়া দাওয়া, রাতের আড্ডায় ভেসে বেড়াচ্ছে গানের সুরও। রাতের সবচেয়ে মজার জায়গাটাই হলো মাওয়া। বিশেষ করে নদীর এই পরিবেশটার কারণে আর কি আসা আমাদের, আর কিছুই না। মাওয়া-ঘাট রাতেও জীবন্ত তার নদী পারাপারের জন্য। নদীর টান এড়ানো যে অসম্ভব বাঙালির জন্য। ঢাকা শহর ছেড়ে হোক না তা রাতে, মানুষ একটু বিনোদনের খোঁজেই আসে এই মাওয়া-ঘাটে। এখানে এসে সবচেয়ে বড় আকর্ষণ ইলিশ। আসলে ছুটে আসার একটিই কারণ, একটু খোলা বাতাস এবং একটু শান্তিতে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা। শাতিলা শারমিন, সময় সংবাদ, মাওয়া। করোনা প্রসঙ্গ। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাইরের অসচেতনতার কারণে ভয়াবহ হচ্ছে হাসপাতালের করোনা পরিস্থিতি। জ্বর ঠান্ডাজনিত রোগীর চাপে হিমশিম অবস্থা বহির্বিভাগেও। পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়ানো এবং হাসপাতাল ব্যবস্থাপনায় আরও তৎপর হওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমনের রিপোর্ট। ঢাকা মেডিকেলের ঠিক এই ভবনটাই কিন্তু করোনা ইউনিট, অথচ এখানে বাইরের আশেপাশে এমনকি যারা হাসপাতালের ভেতর থেকে বের হচ্ছে তারাও কিন্তু মাস্ক ব্যবহারে উদাসীন। আমি যদি একটু জানতে চাই, আপনার মুখের মাস্কটা কই, হাতে কেন মাস্ক? সরি। সাধারণ মানুষের এমন অসচেতনতাই দিন দিন আবারও ক্রমেই যেন ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। জীবন যেন এখানে অনেকটাই স্বাভাবিক, অথচ 100 গজের মধ্যেই করোনা হাসপাতাল। তবু মহামারী এই ভাইরাসে ভয় নেই, ভয়টা যেন ক্যামেরায়। মাস্ক করছি তো ওই যে। হ্যাঁ এই পাশে এদিকে দাঁড়ায় আছেন, মাস্ক না স্যার, মাস্ক আছে, মাস্ক ওই জায়গায়। বলেন, কথা বলেন। জানি ভয় লাগে না? ভয় লাগছে, আছে আসলে দিনেই মনে করছিলাম রাখছি। ক্যামেরা দেখে মনে পড়লো মাস্ক করতে হবে না, সেটা কাছে পালা দিছি, মোবাইল লইলাম। করোনা হয়ে যায় কোনটা মাস্ক কই আপনার? মাস্ক ছিল, কথা বলার জন্য হাতে নিয়েছিলাম। অপরদিকে হাসপাতালে বেরিয়ে চলছে কোভিড রোগীর সংখ্যা। অক্টোবরে যেখানে ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ছিল 450 থেকে 500, চলতি মাসে তা আবারও 600-র কোটায়। আর গত 2 সপ্তাহে এই সংখ্যা বেড়ে 6 থেকে 700-তে। অন্যদিকে বহির্বিভাগেও বাড়ছে ঠান্ডা আর কাশির রোগী, সেখানেও ঘাটতি আছে সচেতনতার। তাহলে খুলেন কেন মাস্ক? আর খুলবো না, ভুল হয়েছে। মাস্ক মুখে আসছে, একটু নামাইলাম। একটু নামাইলে কি করোনা বুঝে এটা? ঠিক আছে। ভয়টা কি করোনায় না ক্যামেরায়? করোনায় ভয়। ভয় তো দেখলাম ক্যামেরায় ভয়। না, আমার কোনো ক্যামেরায় ভয় নাই। এখানে আমাদের প্রচুর পেশেন্ট, আজকে যদিও তুলনামূলক কম, অন্য সময় আরো বেশি পেশেন্ট থাকে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও বাড়তি চাপ ভোগাচ্ছে হাসপাতালগুলোকে। রোগী অথবা রোগীর সাথে লোক মাস্ক ছাড়া দেখলে আমরা তাকে মাস্ক পরার জন্য সবসময় বলে থাকি এবং পরেও না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সবকিছু বিবেচনায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউকে সামনে রেখে আমরা স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুতি গ্রহণ করেছি। তবে সব ব্যবস্থার পরেও সচেতনতার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে সর্বোচ্চ অর্থদণ্ড এবং জনস্বাস্থ্যের নিরাপত্তায় আইন অমান্যকারীদের প্রয়োজনে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম চালানের 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে পাবে দেশের মানুষ। করোনা মহামারী থেকে বাঁচতে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দেশীয় কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে দেশে আসার কথা। দিনক্ষণ ঠিক না হলেও দ্রুত এই ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে অনেকটাই সরব দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের। দ্বিতীয় ঢেউ তথা এই ভাইরাস থেকে মানুষ বাঁচানোর বিষয়টি আবারও জোরে সোরে আলোচিত হল মন্ত্রিসভার বৈঠকে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মানুষকে মাস্ক পরানো সহ ভ্যাকসিন প্রাপ্তির বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক, আরও কঠোর হওয়ার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনকে। আমরা দেখবো, আর 7-8 দিন 10 দিন দেখবো, তারপরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আরো কঠোর
পানিশমেন্টে যাও, জেলে যেতে হবে। আর কি করবে না, যদি শুনে দেন আমরা তো উই ক্যানট টেক রিস্ক, আমাদের যতটুকু সম্ভব করতে হবে। 735 কোটি 77 লাখ টাকায় কেনা প্রথম চালানের 3 কোটি ভ্যাকসিন সবাই বিনামূল্যে পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। গভর্নমেন্ট পে করে দিচ্ছে, এই 3 কোটি টোটালটাই ফ্রি দেওয়া হবে। এই জন্য 700 কোটি টাকা অলরেডি ফাইন্যান্স থেকে মিনিস্ট্রিকে দিয়ে দেওয়া হয়েছে। এর আগে 5 নভেম্বর ভ্যাকসিন কিনতে সরকার, সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকোর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানেও বিনামূল্যে ভ্যাকসিনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারি চুক্তির 3 কোটি ডোজের বাইরে বেসরকারি খাতের জন্য আরও 10 লাখ করোনা টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এর ফলে সাধারণ মানুষের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করে প্রতিষ্ঠানটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের এই টিকা বিপণনে অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইনার ও কর্পোরেট অফিস। আর প্রতি ডোজের দাম হতে পারে 1100 থেকে 1200 টাকা। রাশিদ লিমনের রিপোর্ট। কোভিড-19-এর 100 কোটির বেশি ডোজ টিকা উৎপাদন এবং বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউট। এরই মধ্যে সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুসারে বেক্সিমকোই হবে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ভ্যাকসিনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। এরই মধ্যে সেরাম থেকে 3 কোটি ডোজ নেয়ার চুক্তি করেছে বেক্সিমকো ও বাংলাদেশ সরকার। তবে এবার বেসরকারি খাতের কর্মীদের বিতরণের জন্য আরও 10 লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা আনার কথা ভাবছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আমাদের কর্পোরেট জগতে যারা সম্মুখ যোদ্ধা, এই ফার্মাসিউটিক্যালস বলেন বা ব্যাংক বলেন, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে এবং সবসময় তাদের ফ্রন্টলাইনে যেতে হচ্ছে, তাদের জন্য আমরা যাতে কিছু করতে পারি সেই চিন্তা থেকে আমরা আসলে 1 মিলিয়ন ডোজ আনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, ভারতের এই টিকার 3য় ধাপে ট্রায়াল হচ্ছে, যা জানুয়ারি নাগাদ অনুমোদন পেতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে বেক্সিমকো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে টিকা আমদানির আবেদন করবে। প্রতি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে বেক্সিমকো ফার্মা দেবে $8। এর সঙ্গে আমদানি ব্যয় ও অন্যান্য খরচ মিলে প্রতি ডোজ টিকার দাম 1100 থেকে 1200 টাকা হতে পারে বলে জানিয়েছেন বেক্সিমকোর এই কর্মকর্তা। 10 লাখ ডোজ আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছি সেরামের সাথে, এই সেম ভ্যাকসিন। সেটার জন্য আমরা সেরামকে পে করব $8 পার ডোজ। একটা ফর্মুলা আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের। সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ধারণা যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমরা 1100 থেকে 1200 টাকার মধ্যে একটা প্রাইস পাবো। এটা এখনো যেহেতু ফাইনাল প্রাইসিং হয় নাই, এজন্য আসলে ফার্ম প্রাইসটা বলতে পারছি না। তবে সরকারি নির্দেশনা মেনেই ভ্যাকসিন প্রয়োগের প্রক্রিয়া ঠিক করা হবে বলে জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাষাঞ্চরে মানুষের বসবাসের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন সংস্থার সদস্যরা এতদিন রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরে আপত্তি জানালেও সোমবার সরেজমিনে পরিদর্শনের পর মনোভাব বদলেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থাতেও তারা সন্তুষ্ট। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে এখানে। নূরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। বঙ্গোপসাগরের বুকে 13,000 একর জমির উপর একখণ্ড সবুজ দ্বীপ ভাষাঞ্চর, যেখানে মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারে আশ্রয় নেওয়া 1 লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে সরকার। তবে প্রাকৃতিক দুর্যোগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা সহ নানা অজুহাতে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্থানান্তরে আপত্তি জানিয়ে আসছে নানা সংস্থা। এমন বাস্তবতায় সোমবার সরেজমিনে ভাষাঞ্চলে পরিদর্শনে আসেন 22টি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সদস্যরা। দীর্ঘ 2 ঘন্টা নানা অবকাঠামো ঘুরে তারা জানান ভাষাঞ্চল মানুষের বাসযোগ্য। কোনো কিছুর কমতি নেই। আমি দেখেছি তাদের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের থাকার যে একটা সুন্দর পরিবেশ, এটা রোহিঙ্গা ক্যাম্প এবং ভাষাঞ্চল, এটা হিউজ ডিফারেন্ট। ঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় ভাষাঞ্চলে রয়েছে 1000 মানুষের ধারণ ক্ষমতার 120টি সাইক্লোন শেল্টার। চারপাশে 9 ফুট উঁচু 13 কিলোমিটার শক্তিশালী বাঁধ ও ম্যানগ্রোভ তৈরি করা হয়েছে। পণ্য পরিবহন ও মানুষ পারাপারের জন্য গড়ে তোলা হয়েছে 4টি জেটি। আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। এতে সন্তুষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা। যোগাযোগটা অ্যাকচুয়ালি এখন যে ব্যবস্থাপনাটা আছে, হয়তো টুডে অ্যান্ড টুমোরো এটার ব্যবস্থাপনাটা আরও বেড়ে যাবে। ওখানকার যে পরিবেশ, ওটা আসলে হাইজেনিকও না তাদের জন্য থাকাটা। হ্যাঁ, তারপরে আপনার সিকিউরিটির ব্যাপার স্যাপারও ওখানে ওরকম
সিকিউর না, এখানে বেশি সিকিউর আর কি, আমার কাছে যেটা মনে হলো। আসা উচিত তাদের, এখানে তারা আরও অনেক বেটার লাইফ লিড করতে পারবে। ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই মেঘা প্রকল্প, যেখানে ১২০টি ক্লাস্টার গ্রামে রাখা হবে ১ লাখ রোহিঙ্গাকে। প্রাকৃতিক দুর্যোগ ও রোহিঙ্গাদের নিরাপত্তা সহ নানা অজুহাতে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো। আজ সরেজমিনে পরিদর্শনে এসে কিছুটা নমনীয় হয়েছে সুর। বিশেষজ্ঞরা বলছেন এরপর থেকে হয়তো আর কোনো বাধা থাকবে না ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরে। শফিকুল আলম, সময় সংবাদ, ভাষান্তর, নোয়াখালী। প্রায় ১.৫ মাস পর সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, জানিয়ে হাসি মুখে কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। সংকট কাটিয়ে অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে, এতে ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা খুশি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকার শেষে বাঁকখালী নদীর মোহনায় ফিরছে একের পর এক ট্রলার। জেটিতে ভিড়তে ট্রলার থেকে নামছে বড় বড় ইলিশ। গুনে গুনে এসব ইলিশ ঝুড়িতে রাখছেন জেলেরা, তারপর চলে দর কষাকষি। মা ইলিশ সংরক্ষণের ২২ দিন নিষেধাজ্ঞার পর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা, কিন্তু ১.৫ মাস কাঙ্ক্ষিত ইলিশের কোনো দেখা পাননি। এখন সাগরে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা। আগে সাগরে মাছ দেখা যায় না কিছুদিন, এখন বর্তমানে সাগরে কম বেশ মাছ দেখা যাচ্ছে। আমরা ৬,০০০ ইলিশ মাছ পাইছি, এখন আজকে বাজারে দাম বেশি আছে ইলিশ মাছের, আশা করতেছি আমরা ভালো দাম পাবো। ইলিশে সরগরম মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুনো। স্থান সংকুলন না হওয়ায় মাছ রাখা হচ্ছে খোলা মাঠে। সংকট কাটিয়ে ইলিশ সরবরাহ বাড়ায় লোকসান কাটিয়ে উঠছেন বলে জানালেন ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। এখন ইলিশের চাহিদা একটু খুব মোটামুটি দেখা যাচ্ছে, কিছুদিন আগে ছিল না, না থাকার কারণে ব্যবসায়ীরা খুব হতাশায় পড়েছিল। ইলিশের দামটা খুব আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন ১.৫ মাস রাজস্ব আদায় কম হলেও এখন মাছের অবতরণ বাড়ায় রাজস্ব আদায়ও বাড়ছে। আমরা আশা করি মাছের অবতরণ যত বেশি হবে ততই আমাদের কেন্দ্রের রাজস্ব আয়ের মাত্রাটা আরও বৃদ্ধি পাবে। গত ৩ দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের অবতরণ হয়েছে প্রায় ৫০ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। একদিনের ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে ১ মাস বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানিয়েছেন, সব পক্ষের অনুরোধে কোভিড পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের আইনে আয়কর অধ্যাদেশ 1984 যে ক্ষমতা দেওয়া আছে জাতীয় রাজস্ব বোর্ডকে, যে বিশেষ পরিস্থিতি বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিত করতে পারে, সেই ক্ষমতা প্রয়োগ করে আমরা 2020-21 কর বছরের ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা 30 নভেম্বর 2020 থেকে 31 ডিসেম্বর 2030 পর্যন্ত বর্ধিত করেছি। ইউরোপে যেমন বাড়ছে সংক্রমণ, ঠিক তেমনি আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিনের শেষ পর্যায়ের কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিটু, ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আশার আলো দেখাচ্ছে জার্মানির তৈরি করোনার ভ্যাকসিন BNT162b2। সেই সাথে আসলে কিউরভ্যাকও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে তাদের যে গবেষণা করোনার একটি আসলে সুনির্দিষ্ট এবং একটি নিরাপদ কার্যকরী করোনার টিকার জন্য কিউরভ্যাক সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনি জানেন যে ফয়সাল, এই মুহূর্তে শীতের প্রকোপ কিন্তু সবখানেই বাড়ছে, বিশেষ করে ইউরোপের সবগুলো দেশেই কিন্তু শীতের প্রকোপ একটু আগেভাগেই চলে আসছে। সেই সাথে এই যে ডিসেম্বর মাস আসতে শুরু করেছে, সেখানে কিন্তু আশাব্যঞ্জক খবর হচ্ছে আসলে খুব শীঘ্রই করোনার যে টিকা সেটি প্রদান শুরু হবে। এবং সে কারণে আসলে শুধু রাজধানী বার্লিন না, সবগুলো অঙ্গরাজ্যে, বিশেষ করে 16টি অঙ্গরাজ্যে সবখানে কিন্তু করোনার যে টিকা সেটি কিন্তু প্রয়োগ করার জন্য যে ভ্যাকসিনেশনের জন্য যে সেন্টার দরকার সেটিও কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটি হচ্ছে আসলে করোনার যে টিকা সেটির স্থায়িত্ব কতদিন থাকবে, সেটি আসলে মানব দেহের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করবে সেটি কতদিন তৈরি
তৈরি করবে এবং টি সেলকে কিভাবে সংরক্ষণ করবে। আসলে এখানে সবচেয়ে বড় ব্যাপার যে বিষয়টি আপনাদের না বললে নয়, সেটি হচ্ছে টি সেলের যে কার্যকারিতা। সেটি হচ্ছে আপনি জানেন যে কোনো মানব দেহের শরীরে কিন্তু 0.001 মিলিলিটার রক্তে আসলে 2 থেকে 4000 টি সেল আসলে থাকে এবং এই টি সেলের যে কার্যকারিতা সেটি হচ্ছে আসলে যে কোনো ভাইরাসকে ঠেকিয়ে দেওয়া কিংবা প্রতিরোধের ক্ষমতা তৈরি করা। আসলে এই টি সেলের যে স্থায়িত্ব সেটি এই যে করোনার যে টিকা সেটি মডার্নার হোক কিংবা আপনি যদি বলেন যুক্তরাষ্ট্রের যে ফাইজার এবং জার্মানির যে BNT162B2 সেটি কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে কিংবা রাশিয়ার যে স্পুটনিক ভি সেটি কিন্তু কতটা কার্যকরী ভূমিকা রাখবে সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে যতটা জানতে পেরেছি সেটির জন্য যে আরো গবেষণার দরকার সেটি কিন্তু এখনই বিশেষজ্ঞরা কিন্তু একেবারে না করে দিচ্ছেন না, তারা আসলে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু ফয়সাল আপনি জানেন যে আসলে সবচেয়ে যে বড় ব্যাপার যেটি আসলে না বললেই নয়, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, টিকার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার সেটি হচ্ছে আসলে আপনাদের সবাইকে যে করোনা থেকে বাঁচার জন্য যে ন্যাচারাল কিংবা প্রাকৃতিক যে উপায় সেটি হচ্ছে আসলে পালং শাক খেতে হবে বেশি করে কাজু বাদাম খেতে হবে, বেশি করে গাজর কিংবা মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, এই বিষয়গুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি করবে কিংবা টি সেলকে আরো টি সেলের যে কর্মক্ষমতা সেটি বাড়াতে সক্ষম করবে। ফয়সাল, করোনা ভ্যাকসিনের অগ্রগতির খবর নিয়ে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী পিটু বড়ুয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চললেও বাধা রেল মন্ত্রণালয়ের নকশায় ত্রুটি। 4 মাস ধরে বন্ধ একাংশের কাজ ভেঙে ফেলতে হতে পারে রেলের 4টি পিলার। 3 কোটি করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবে দেশের মানুষ, এবার জানালেন মন্ত্রী পরিষদ সচিব। সম্মুখ সারির যোদ্ধাদের জন্য 10 লাখ টিকা আনবে ভ্যাকসিনকো। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।